স্টুডেন্টস অফ ক্লাস 12 তোমাদের আমি সলিড স্টেট পড়াতে শুরু করেছি এবং সেখানে ইতিমধ্যে 3টে ভিডিও অর্থাৎ অনলাইন ক্লাস আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই যত্ন সহকারে খাতা পেন নিয়ে সেসব ক্লাস দেখেছো। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা কি করে আমরা নির্ণয় করব। তার আগে আমরা আমি তোমাদের একটা টিপস ছোট করে দিতে চাই। সেটা হচ্ছে যে সিম্পল বা আদিম, সিম্পল মানে সরল বা আদিম একক কোষের যে ব্র্যাভেজ ল্যাটিস গুলো পাওয়া যাবে সেটা কি করে আমরা মনে রাখবো। সিম্পল মানে হচ্ছে এস অক্ষরটা লিখবো, দিয়ে সি টি ও আর এইচ এম টি এগুলো পাওয়া যাবে। অর্থাৎ সিম্পলের ক্ষেত্রে সবগুলো পাওয়া যাবে। আগে বলেছি সি মানে কিউবিক, টি মানে টেট্রাগোনাল, ও মানে অর্থরম্বিক, আর মানে রম্বোহাইড্রাল, এইচ মানে হেক্সাগোনাল, এ মানে মনোক্লিনিক, টি মানে ট্রাইক্লিনিক। অর্থাৎ এখানে 7টা ব্র্যাভেজ ল্যাটিস পাওয়া যাবে। আর 2 নম্বর হচ্ছে বডি সেন্ট্রিক মানে দেহকেন্দ্রিক, বডি সেন্টার মানে হচ্ছে দেহকেন্দ্রিক এর ক্ষেত্রে বি দিয়ে শুরু করলাম আদ্যক্ষর, এবং এখানে সিটিও, বি সিটিও মনে রাখতে হবে। সি মানে কিউবিক, টি মানে টেট্রাগোনাল, ও মানে অর্থরম্বিক। অর্থাৎ এখানে 3টে পাওয়া যাবে। আর 3 নম্বরে হচ্ছে তোমার ফেস সেন্টার মানে হচ্ছে ফেস মানে হচ্ছে প্রান্ত, পৃষ্ঠকেন্দ্রিক। ফেস সেন্টার মানে পৃষ্ঠকেন্দ্রিক, মানে এখানে এফ টা আদ্যক্ষর, তাহলে এফ এর ক্ষেত্রে কি পাওয়া যাবে, সিও কিউবিক এবং অর্থরম্বিক মানে দুটো পাওয়া যাবে। আর 4 নম্বরে হচ্ছে তোমার এন্ড সেন্টার মানে হচ্ছে প্রান্তকেন্দ্রিক। এর ক্ষেত্রে আদ্যক্ষর ই, তাহলে ই ও এম মানে অর্থনৈতিক এবং মনোক্লিনিক, এই দুটো পাওয়া যাবে। এই ব্র্যাভেজ ল্যাটিসের 14টা যেটা আছে তাদের কোনটায় কি করে পাওয়া যাবে সেটা আমরা এস সিটি ও আর এইচ এম টি, বি সিটিও, বি মানে বডি সেন্টার মানে দেহকেন্দ্রিক, এফ সিও, এফ মানে ফেস সেন্ট্রিক মানে পৃষ্ঠকেন্দ্রিক, এবং প্রান্তকেন্দ্রিক হতে ই ও এম, ই মানে এন্ড সেন্টার মানে প্রান্তকেন্দ্রিক। এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবারে যেটা আজকের বিষয় সেটা সম্পর্কে আসছি। প্রথমে হচ্ছে যে তোমাদের দেহকেন্দ্রিক কোষের গঠন তোমাদের দেখিয়েছি এর আগে, তবু আজকে আলোচনার প্রসঙ্গে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এরকম ঘনকাকৃতির একটা একক কোষ, যে কোষে এখানে হচ্ছে যে সবগুলোতে সব কর্নারে একটা করে থাকবে, এরকম সব কর্নারে মানে সব কৌণিক বিন্দুতে একটা করে কণা থাকবে, যে কণা দ্বারা একক কোষটা গঠিত দেহকেন্দ্রিক। এবং দেহের কেন্দ্রে অর্থাৎ এরকম জায়গাতে দেহকেন্দ্রে একটা কণা থাকবে, দেহকেন্দ্রে এখানে একটা কণা থাকবে দেহকেন্দ্রের মধ্যে। এই হচ্ছে তার গঠন। এবং এটাকে যদি আমরা এই প্যাকিং দক্ষতা নির্ণয় করতে চাই তাহলে আমাদের ছবিটা আরো পরিষ্কার করে আঁকতে হবে। সেটা হচ্ছে কি,
এই হচ্ছে যে একটা বডি সেন্টার যে একক কোষ সেটা আমি আঁকলাম। এরপর দেখো যদি এরকম জায়গায় একটা কোণা থাকে বডি সেন্টার বা বডি সেন্টার, অর্থাৎ এরকম জায়গায় এটা একটা আমি দাগ টেনেছি এখান থেকে এরকম নিয়ে এখান পর্যন্ত, আর এইদিকে একটা দাগ টেনেছি দেখে যাচ্ছে। এরকম, আর এখান থেকে এটা এরকম দাগ টানা হয়েছে। এখানে ধরো একটা কোণা আছে, ডট ডট করে আমি আঁকছি। এটা ধরো একটা এরকম একটা কোণা আছে সেন্টারে, এবং এই কোণাটার সঙ্গে এইখানে একটা কোণা আছে, একটু বড় করে আঁকতে হবে। এরকম একটা কোণা এখানে আছে, আর এইখানে একটা কোণা, এইটাকে কেন্দ্র করে এরকম একটা কোণা আছে এখানে, আর এইটাকে কেন্দ্র করে এরকম একটা কোণা এখানে আছে। এই হচ্ছে যে কোণাগুলো এইভাবে আছে। তাহলে এটার নাম দিলাম আমি এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু, এটার নাম দিলাম সি বিন্দু। এই হচ্ছে যে এইভাবে একক কোষের মধ্যে কোণা আছে। আরেকবার বলছি যে এটা একটা বডি সেন্টার মানে দেহকেন্দ্রিক একক কোষ, যার এটা একটা দেহকেন্দ্রিক একক কোষ যার দেহের কেন্দ্রে একটা কোণা আছে। এই কোণাটা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রান্ত বিন্দুতে 8টাতেই গোলকাকার কোণাগুলো আছে। আমি মাত্র দুটোতে এঁকেছি, বি এবং সি কে কেন্দ্র করে যে কোণাগুলো আছে, এই সরি এ এবং বি কে কেন্দ্র করে যে কোণা দুটো আছে সেই কোণা দুটোকে আমি এঁকেছি, বাকিগুলোকে আঁকিনি। এখন আমাদের এই যে ছবিটা এঁকেছি, এ এর সঙ্গে বি কে যোগ করেছি এবং বি এর সঙ্গে সি কে যোগ করেছি। যদি আমি দেখি যেখানে যে এই যে পৃষ্ঠটা, অর্থাৎ যে পৃষ্ঠের মধ্যে এখানে যে একটা পৃষ্ঠ আছে, এই যে পৃষ্ঠটা আমি মোটা দাগ দিচ্ছি, এই পৃষ্ঠটাতে হচ্ছে যে বিসি টানা আছে, যে এই বিসি রেখাটা টানা আছে, এইটা বিসি রেখাটা টানা আছে। তাহলে এই তলটা, অর্থাৎ এই যে এটার নাম যদি দিই আমি বিসি বিডি সিই, এই যদি তলটা আমি এই পৃষ্ঠটা দিই, তাহলে বিডি সিই পৃষ্ঠ হচ্ছে বা বর্গাকার পৃষ্ঠে, যদি বলি বর্গাকার, কারণ প্রতিটা তলই হচ্ছে বর্গাকার পৃষ্ঠে কর্ণ ইজ ইকুয়াল টু বিসি। এখন যদি এই সি থেকে ই, অর্থাৎ এটা যদি এ হয়, স্মল এ, এখন যদি ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য মানে এখানে সিই দেখানো হয়েছে, এই সিই ব্র্যাকেটে সিই ইজ ইকুয়াল টু এ একক হলে বিসি ইজ ইকুয়াল টু হবে a রুট 2 একক। আরেকবার বলছি, ধরো আমরা জানি যে একক কোষের সমস্ত তলগুলোই হচ্ছে যে বর্গাকৃতি, ঘনকাকার একক কোষের, এটা একটা ঘনকাকার একক কোষ, তার প্রতিটা তলই হচ্ছে তোমার বর্গাকার। এই বর্গাকৃতি একটা তল হচ্ছে, এখানে আমরা দেখিয়েছি বিডিসিই,
এই যে BDCE, এখানে যে BDC যে বর্গাকার তলটা আছে পৃষ্ঠটা, তার কর্ণ হচ্ছে এখানে BC। দুটো বিপরীত কৌণিক বিন্দুকে যোগ করেছি, এটা BC। আর এখানে ঘনকাকার একক কোষ যে তার যে বাহুর দৈর্ঘ্য বা ধার বা কিনারার দৈর্ঘ্য, সেটা যদি সি কে এ ধরি, কারণ প্রতিটা ধারই এখানে সমান, তাহলে সি সমান এ একক। তাহলে এই সিই যে এ একক হচ্ছে, যদি এ একক হয় তাহলে এর কর্ণ হবে বর্গক্ষেত্রের কর্ণ। আমরা জানি এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি যে a√2 হয়। এটা যদি হয় বর্গক্ষেত্র, এর কর্ণ হবে এটা a√2, যখন এটা হবে a একক, এই বাহুগুলো হবে a একক, তাহলে এক্ষেত্রে a একক, তাহলে BC কর্ণ a√2 একক। এরপর এখানে AC-টাও যেহেতু বাহু, তাহলে AC, A থেকে C পর্যন্ত যে দূরত্ব, A থেকে C পর্যন্ত যে দূরত্ব, এটা A থেকে C, এক্ষেত্রে A থেকে C এই যে দূরত্বটা, এটাও হবে, এটা হচ্ছে A আর এটা হচ্ছে C, তাহলে এই দূরত্বটাও হবে A একক। কারণ বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা ঘনকাকৃতি বাহু, ঘনকাকার একক কোষের প্রতিটা বাহুই সমান, তাহলে এখানে AC আবার AC A একক, আবার এখানে যদি আমরা ছবি অনুযায়ী দেখি যে একটা গোলকাকৃতির যে তোমার আছে, গোলকাকৃতির যে কণাগুলো আছে, যে এই একটা গোলকাকৃতির কণা, আবার এই একটা গোলকাকৃতির কণা এ বিন্দুকে কেন্দ্র করে এখানে আছে, ওটা বডির মধ্যে আছে যেটা আগে দেখালাম। আর বি কে কেন্দ্র করে একটা গোলকাকৃতির কণা আছে, এই আছে এটা। এই যে কণাগুলো আছে, তিনটে কণা ধরি, প্রতিটা রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে ধরি দেহকেন্দ্রিক একক কোষ গঠনকারী প্রতিটি কণার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। অর্থাৎ এই কণাগুলোর প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে আর একক। তার আর একক যদি হয়, তাহলে এটা এই যে এই লাইনটা যে গেছে এখান থেকে, এই লাইনটা যে লাইনটা গেছে এখানে, অর্থাৎ বি থেকে এই যে এ পর্যন্ত লাইনটা এসেছে, এটা যদি আমরা এরকম দেখি, এটা এ থেকে এখানে গেছে, আর এটা যদি এরকম যায়, এর কেন্দ্র বরাবর এইভাবে যায়, ধরো এই একক কোষের যে কেন্দ্র বরাবর যদি যায়, এরকম যদি আসে, এটা এ থেকে এরকম যদি যায়, এটা যদি এরকম এখানে যায়, এটা যায়, আর এইটা হচ্ছে এইখান থেকে এই বিন্দু থেকে এটা হচ্ছে এ, এখান থেকে যদি এটা যায় এইভাবে, এটা ডট 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 ডট, এটা এই লাইনটা ডট ডট করে বোঝাচ্ছি কারণ তোমরা বুঝতে সুবিধা হবে, এই লাইনটা ডট ডট করে বুঝিয়ে দিচ্ছি। এটা এই যে এই লাইনটা গেছে, এই নীল লাইনটা, এখানে দেখো এইখান থেকে এই এ থেকে এখানে যদি এ হয়, আর এটা যদি একটা নাম দিই আমি, ধরো এটার নাম দিলাম আমি এক্স নাম দিলাম, আর এক্স থেকে এটা নাম দিলাম ওয়াই, এই বিন্দুটা পর্যন্ত নাম দিলাম ওয়াই। তাহলে এক্স চিত্র অনুযায়ী
চিত্রানুযায়ী মানে ছবি অনুযায়ী কি দেখতে পাচ্ছি, এ এক্স ইজিক্যাল টু ব্যাসার্ধ হচ্ছে, এটা এক্স ওয়াই হচ্ছে ব্যাস কোণাটা, আর বি ওয়াই হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমরা যদি এ থেকে বি পর্যন্ত লিখি তাহলে অতএব এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হচ্ছে আর প্লাস 2r প্লাস আর। যদি আরো এইভাবে লিখি ইজ ইকুয়াল টু ax প্লাস xy প্লাস yb is equal to r plus 2r plus r is equal to 4r একক। নিজে ক্যালকুলেশন করে এটা বের করব। এরপরে এখানে একটা ত্রিভুজ আমরা পেয়েছি, এই যে ত্রিভুজটা, এখানে যে ত্রিভুজটা পেয়েছি এ বি সি, তার ACB কোণটা মানে এই কোণটা 90 ডিগ্রি। আবার ত্রিভুজ ACB বা ABC, ACB এর ACB কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে AB হচ্ছে অতিভুজ, অতএব AB ইজ ইকুয়াল টু অতিভুজ। অতিভুজ তাহলে অতিভুজের স্কয়ার মানে AB স্কয়ার ইজ ইকুয়াল টু, AB স্কয়ার ইজ ইকুয়াল টু, আরেকবার বলছি এখানে ACB একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ হচ্ছে ACB, AB হচ্ছে অতিভুজ, তাহলে AB স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার প্লাস AC স্কয়ার প্লাস BC স্কয়ার, BC স্কয়ার। আমরা AC সমান জানি a, এটা a এর হোল স্কয়ার প্লাস আমরা BC আগে বের করে রেখেছি a রুট 2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a স্কয়ার ইজ ইকুয়াল টু 3a স্কয়ার। এটা বের করে রেখেছি, আমরা বের করলাম। এটা হচ্ছে AB স্কয়ার, তাহলে AB ইজ ইকুয়াল টু কি হলো, অতএব AB ইজ ইকুয়াল টু root over of 3a square is equal to a root 3। এটা একটা সমীকরণ যদি আমরা বলি যে AB is equal to 4r একক, এটা এক নম্বর সমীকরণ আমরা নাম দিলাম, আর এটা নাম দিলাম আমরা, এটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 হইতে কি পাবো, 1 ও 2 হইতে পাই কি পাবো না a root 3 is equal to 4r, এটা পাবো। তাহলে a is equal to কি পাবো, a is equal to 4 by root 3r, এটা পাবো। তাহলে এবারে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে আমরা যাচ্ছি। তাহলে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের একক কোষের সংখ্যা নির্ণয় করতে হবে এবং প্রতিটার নির্ণয় করতে হবে আয়তন। এখানে এবার লিখব যে দেহকেন্দ্রিক একক কোষের কণার সংখ্যা আমরা নির্ণয় করব। কণার সংখ্যা কত না, প্রতিটা কৌণিক বিন্দুতে 8টা করে আছে না, 8, তাদের প্রত্যেকের অংশভাগ হচ্ছে 1 এর 8 যুক্ত দেহ কেন্দ্রে একটা আছে মানে 1 প্লাস 1 মানে 2, দুটো, এবং এক একটার আয়তন কত, একটি একক কণার, একটি কণার আয়তন সমান 4/3 পাই আর কি, 4/3 পাই আর কি। এটা আমরা জানি যে কণাটা গোলকাকার, তাহলে তার আয়তন হবে 4/3 পাই আর কি। এটা ঘন একক হবে, ঘন একক। কিউবিক যদি সেন্টিমিটার থাকে তাহলে কিউবিক সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার হবে।
দেহকেন্দ্রিক একক কোষের কণার সংখ্যা হচ্ছে 8 ইন্টু 8টা কণা আছে, 8টা শীর্ষ বিন্দুতে, তাদের এক একজনের অংশভাগ হচ্ছে 1/8, এটা তোমরা জেনেছো। এবং দেহের কেন্দ্রে একটা কণা আছে আর প্রান্তে কোনো কণা নেই, তাহলে স্বাভাবিকভাবে কণার সংখ্যা হচ্ছে 2। একটি কণার আয়তন, যেহেতু এর এক একটি গোলকাকার কণা, কণাগুলোকে গোলকাকৃতি ধরেছে, একটি কণার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। অতএব যেহেতু দুটি কণা আছে, তাহলে দুটি কণার আয়তন হবে 2 গুণিত 4/3 পাই আর কিউ ঘন একক। এবার আমরা এর আগে ক্যালকুলেশন করেছি যে এর সঙ্গে আর এর যে সম্পর্কটা, সেটা আমরা ক্যালকুলেশন করেছি। সেখানে পেয়েছি এ সমান, আবার এ সমান পেয়েছি, আবার এ সমান পেয়েছি এ √3 ইজ ইকাল টু পেয়েছি 4r, এটা আমরা পেয়েছি। তাহলে অতএব এ ইজ ইকাল টু বলতে পারি 4r/√3, এটা আমরা পেয়েছি। তাহলে এখন ঘনকাকৃতি একক কোষ, ঘনকাকার একক কোষের আয়তন সমান হচ্ছে এর হোল কিউব সমান 4r/√3 এর হোল কিউব ঘন একক, এই আমরা পেলাম। এখান থেকে আমরা পেয়ে যাব যে প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু, এই প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু কণাগুলোর মোট আয়তন, মানে 2 গুণিত 4/3 নিচে ইন্টু পাই ইন্টু আর কিউ, নিচে হচ্ছে এখানে হচ্ছে যে 4r এর হোল কিউব, তার মানে 4r ইন্টু 4r ইন্টু 4r, চারটে, আর এটা উপরে চলে গেলে √3 ইন্টু √3 ইন্টু √3, এটা। তো এই প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4 ইন্টু পাই হচ্ছে 22 ইন্টু আর কিউব, আর এটা হবে 3√3 ডিভাইডেড বাই, এটা হবে 3 ইন্টু 64 আর কিউ ইন্টু 7, 22 7, যেটা এই হলো। এবারে এই 64 আছে, এখানে আর কিউবের সঙ্গে আর কিউ কাটলো, আর এখানে 3 এর সঙ্গে এই 3টা কাটলো। এরপর হচ্ছে 4 16 64 হলো, এটা 16 হলো। এখানে 16 2 দিয়ে কাটলে এটা 8 হলো, এটা হবে 11, আর এটা হবে 4। তাহলে হবে সমান, এটা হবে 11 ইন্টু √3 ডিভাইডেড বাই 4 গুণিত 7 সমান 28 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 1.732, তাহলে 11 ইন্টু 1.732 ডিভাইডেড বাই 28, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে সমান 0.68, এটি দাঁড়াবে। অতএব এটাকে আবার যদি আমরা অতএব প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু 0.68 ইজ ইকুয়াল টু 0.68 ইন্টু 100% সমান 68%, এটা গেল। অতএব ফাঁকা স্থানের পরিমাণ, অতএব একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ ইজ ইকুয়াল টু 100 মাইনাস 68 এর পার্সেন্টেজ সমান হচ্ছে 32%। এখান থেকে যদি বলা হয় যে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতার মান কত,
যদি এমনি সিম্পল এমসিকিউ প্রশ্ন পড়ে যে সেটা দেওয়া লাগতে পারে 68%, তারপরে 32%, তারপরে আর একটা অপশন দেওয়া হলো 50%, তারপরে হচ্ছে যে তোমার 60%, 60 নয়, এটা হয়তো আর একটা অপশন দেওয়া হলো 34%, তখন এই অপশনটা ঠিক হবে। বা ফাঁকা স্থানের পরিমাণ হতে পারে, তখন কোন অপশনটা ঠিক হবে সেইভাবে উত্তরটা লিখতে হবে। এই হচ্ছে যে তোমাদের দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় সম্পর্কিত যে রাশিমালা, সেটা আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখালাম, কীভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা তোমাদের বোঝালাম। তোমরা মনোযোগ দিয়ে ভিডিও দেখবে, নোট নেবে এবং পড়াশোনা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলেই আজকের পাঠদান পর্ব শেষ করছি।